প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা শুরু করছি স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের। তোমাদের থার্ড সেমের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেক্সট। দেখো, স্ট্রং রুটস এই নামটার কিন্তু একটা বিশেষ তাৎপর্য রয়েছে। মানে দেখবে যে একটা গাছ যত বড় হচ্ছে, মানে তার শেকড় যত গভীরে, সেই গাছ কিন্তু তত ভালো পুষ্টিরস সংগ্রহ করছে পৃথিবীর গভীর স্তর থেকে। তত কিন্তু সে আরো ফলে ফুলে ভরে উঠছে, সমৃদ্ধ হয়ে উঠছে। আসলে এটা মানুষের জীবনের সঙ্গে কিন্তু একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে। মানুষ তার মানে প্রিয়জনের সঙ্গে, তার পরিবেশের সঙ্গে, সবকিছুর সাথে তার শেকড় যত গভীরে যাবে তত, অর্থাৎ শেকড় বলতে আসলে তার বড় হয়ে ওঠা, তার চারপাশের মানুষ, সে কোন পরিবেশে ধীরে 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 নিজেকে সামঞ্জস্য খাইয়ে বড় হয়ে উঠছে, এই সব কিছুর কিন্তু মানুষের জীবনে একটা গভীর তাৎপর্য রয়েছে, মানুষের জীবনে একটা গভীর প্রভাব রয়েছে। এই বিষয়টা কিন্তু বোঝা ভীষণ জরুরি। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে কোনো মানে ছেলে মেয়ে যারা হচ্ছে বড় হয়ে উঠছে, ছোটবেলায় থেকে তারা যদি মানে ভুল মানুষের সংস্পর্শে আসে বা তাকে ভুল জিনিসগুলো শেখানো হয়, ঠিক আছে, সে কিন্তু বিপথে চালিত হবে। কিন্তু তাকে যদি সঠিক পথ দেখানো হয় তাকে, সে কিন্তু নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। সেই জন্য স্ট্রং রুটস নামটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সম্পর্কের একটা কিন্তু গভীরতার কথা বলা হচ্ছে, তার সাথে একটা স্পিরিচুয়ালিটির কথা বলা হচ্ছে। তিনি বিজ্ঞানী, কিন্তু স্পিরিচুয়ালিটির ধ্যান ধারণা দেওয়া হচ্ছে। মানে আমাদের সকলের ওপর একটা মানে ঈশ্বরের জন্য অদৃশ্য ছায়া সবসময় কাজ করছে, ঠিক আছে। তো আমাদের রাইটারের নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম 2002 থেকে 2007 পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং খুবই উল্লেখযোগ্য, তাকে মিসাইল ম্যান বলা হয়। তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, জনপ্রিয় বিজ্ঞানী। আচ্ছা, তো আমরা যে টেক্সটটা পড়ছি সেটা বেসিক্যালি একটা অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট, যেটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার, যেটা ওই অরুণ তিওয়ারির সাথে একটা যৌথ উদ্যোগে, ঠিক আছে, একটা কোলাবোরেশনে পাবলিশ করা হয়েছিল 1999 মানে 1999, ঠিক আছে, নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার। বেসিক্যালি উইংস অফ ফায়ারে তোমরা দেখতে পাবে যে 16টা চ্যাপ্টার রয়েছে। তো এখানে যে অংশটুকু আমাদের পড়া হচ্ছে সেটা চ্যাপ্টার 3 থেকে নেওয়া হয়েছে, মানে থার্ড চ্যাপ্টার কথা আমি বলছি, যে চ্যাপ্টার নাম হচ্ছে ওরিয়েন্টেশন, যেখানে 1931 থেকে 1963 এই সময়ে আমাদের এপিজে আব্দুল কালামের জীবনের যে ঘটনা তার একটা বিস্তৃত বিবরণ কিন্তু দেওয়া হয়েছে। অনেকগুলো পয়েন্টস আকারে কিন্তু বলা হচ্ছে এবং খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু টেক্সটের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছি। দেখো, আচ্ছা দেখো, শুরু হচ্ছে স্ট্রং রুটস। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। তাহলে এখানে আমাদের এপিজে আব্দুল কালাম বলছেন আই ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। তাহলে আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। তাহলে রামেশ্বরমের দ্বীপ শহর, রামেশ্বরমের দ্বীপ শহরে আমি একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্স্টওয়াইল, আর্স্টওয়াইল মানে পূর্বে যেটাকে বলা হচ্ছে, মানে আর্লিয়ার যেটাকে বলা হচ্ছে, বা ফরমার বলতে পারি, মানে যেটা আগে বা পূর্বতন, কি নামে পরিচিত না, মাদ্রাস স্টেট, মাদ্রাজ রাজ্য নামে পরিচিত ছিল। মাই ফাদার, আমার বাবা, জাইনুল আবদিন, স্পেলিংটা ভালো করে মনে রাখতে হবে, জাইনুল আবদিন, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন।
আমার বাবা জৈনুল আবদিনের না ছিল প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল ধনসম্পদ। ডেসপাইট দিস অ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, হি পোজেসড, তিনি কিসের অধিকারী ছিলেন? না গ্রেট ইনেট উইজডম, বিরাট সহজাত জ্ঞান, অ্যান্ড ট্রু জেনারেটিসিটি অফ স্পিরিট, একটা মহৎ গুণের অধিকারী ছিলেন। জেনারসিটি বলে মহানুভবত্ব, মানে ভালো মানুষ। আচ্ছা, এরপরে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসি আম্মা। এরপরে নেক্সট নামটা এলো, প্রথমটা আমি কি পেলাম না জাইনুল আবদিন, এরপর নাম এসছে আসি আম্মা। আচ্ছা, হেল্পমেট বলতে এখানে ওই সহধর্মিনী ওয়াইফকে কিন্তু বেসিক্যালি বোঝানো হয়েছে। তাহলে কি বলা হচ্ছে? হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, তাহলে আমার মায়ের মধ্যে তিনি পেয়েছিলেন কাকে? না একজন আদর্শ সহধর্মিনীকে। এখানে আসিয়াম্মা স্পেলিংটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। চারটে অপশানে আসিয়াম্মা দিয়ে কিন্তু কনফিউজ করে দিতে পারে এমসিকিউর ক্ষেত্রে। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার, আমার সেই বাস্তব সংখ্যাটা মনে নেই, মানে একদম সঠিক সংখ্যা। অব দ্য পিপল, সেই সমস্ত মানুষের, সি ফেড এভরিডে, যাদেরকে তিনি নিয়মিত খাওয়াতেন, প্রত্যেক দিন কেউ না কেউ তার বাড়িতে খেত। দেখো মানে তারা পারিবারিকভাবে কিছুটা হলেও মধ্যবিত্ত হলেও তারা কিন্তু সাধারণ মানুষকে অনেক পরিষেবা দিতেন, অভুক্তদেরকে খাওয়াতেন। দেখো, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি বেশ নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি বাইরের লোক আমাদের সঙ্গে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আর ফ্যামিলি টু পুট টুগেদার, আমাদের পরিবারের সমস্ত সদস্যজনকে নিয়ে যতজন হচ্ছে তাদেরকে যদি এক কাছে, তাদের থেকেও বেশি লোক, তাদের থেকেও বেশি লোককে তিনি খাওয়াতেন, মানে বাইরের লোককে তিনি অনেক বেশি খাওয়াতেন। আচ্ছা, দেখো পরেরটা। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, তাহলে আমার বাবা মাকে কী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল বা মান্যতা দেওয়া হয়েছিল? একজন আদর্শ দম্পতি রূপে। মাই মাদার্স লিনিয়েজ, আচ্ছা লিনিয়েজ বলতে বংশের কথা বলা হচ্ছে, ওয়াজ মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের বংশ অনেক বেশি মর্যাদা সম্পন্ন ছিল। ওয়ান অফ আর ফোর বিয়ারার্স, ফোর বিয়ার্স, ফোর বিয়ার্স মানে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষদের একজন, হ্যাভিং বিন বিস্টোড, মানে কোনো দায়িত্ব দেওয়া, আরোপিত করা, ঠিক আছে, বা ভূষিত করা। তাহলে তাদের পূর্বপুরুষদের একজনকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল? অব দ্য বাহাদুর, বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়েছিল বাই দি ব্রিটিশ। না এই ব্রিটিশ একজন ছিলাম, না এর শর্ট বয়, অত্যন্ত ছোটখাটো চেহারার, রাদার আনডিস্টিংগুইশ, বরং গুণসম্পন্ন নয়, অনেকটা গুণহীন বলা হচ্ছে আর কি, ঠিক আছে। অ্যান্ড বর্ন টু, যে জন্মগ্রহণ করেছিলাম কোথায়? টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, যার বাবা মা ছিল অনেক দেখতে সুন্দর এবং বেশ লম্বা, এই ধরনের বাবা মার কাছে আমার জন্ম হয়েছিল, দম্পতির আমার জন্ম হয়েছিল। উই লিভড আওয়ার, আমরা বসবাস করতাম আমার পৈতৃক বাড়িতে, which was built, যেটা তৈরি করা হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ ফেয়ারলি, এটা স্পষ্টতই একটা বড় পাকা বাড়ি ছিল, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স। শর্ট কোশ্চিনের জন্য আসতে পারে, কি দিয়ে তৈরি হয়েছে? লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, চুনা পাথর এবং ইট দিয়ে। কোথায় অবস্থিত ছিল এই ল্যান্ডমার্কটা? ভাইরাল, অন দ্য মস্ক স্ট্রিট অফ রামেশ্বরম। মাই অস্টার ফাদার, মানে আমার স্ট্রিক্ট ফাদার, ইউজ টু অ্যাভয়েড, নিয়মিতভাবে কোন জিনিসটা এড়িয়ে চলতেন? অল ইসেন্সিয়াল, প্রয়োজনীয় আরাম
অ্যান্ড লাক্সারিজ, বিলাস, যেগুলোর প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিস, ঠিক আছে, বিলাসিতা, প্রয়োজন ঠিক আছে, সেটুকুই করব, তার বাইরে নয়, ঠিক আছে। হাউএভার, যাই হোক, অল নেসেসারি আর প্রোভাইডেড ইন টার্মস, হচ্ছে কোন জিনিসগুলোর ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো একদম ছাড় দেওয়া হয়েছিল না, ফুড, মেডিসিন, ক্লোদিংস, এইগুলোর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন কিন্তু ছিল না, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়েছিল। ফুড মানে খাবার, মেডিসিন মানে ওষুধ, ক্লোদিং মানে জামা কাপড়। ইনফ্যাক্ট যদিও আই উড সে মাইন মানে তার, মানে তার শৈশবের কথা বলছে, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তার শৈশবটা অনেক বেশি সুনিশ্চিত ছিল। কেমনভাবে সুনিশ্চিত ছিল? মেটেরিয়ালি, বস্তুগতভাবে, জিনিস চাচ্ছে পাচ্ছে, কিন্তু বিলাসিতা নয়। অন্যদিকে ইমোশনালি, মানে আবেগগত দিক থেকে, তাহলে বাবা মা রয়েছে, তাদের সাথে নিজস্ব অ্যাটাচমেন্ট আছে, এই ব্যাপারটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। সিটিং অন দি ফ্লোর অফ দ্য কিচেন, তাহলে ওই যে বাড়ির যে রান্নাঘর, তার মেঝেই বসে খেতাম। হি উড প্লেস এ ব্যানানা লিফ, তিনি আমার সামনে তুলে ধরতেন কি না, একটা কলা পাতা, অন হুইচ দা, মানে হাতা ভর্তি করে তিনি ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক, মানে ওই যার মধ্যে ফ্র্যাগ্রেন্স রয়েছে, সুগন্ধ রয়েছে, সুগন্ধ সার্প, এই সার্প মানে হচ্ছে খুব আম, জিনিসকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, মানে একটু ঝাল ঝাল ভাব রয়েছে, এই জিনিসটাকে বলেছে। বাড়িতে তৈরি বেশ ঝাল এবং তীক্ষ্ণ কি হোমমেড পিকেল, আচার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ চাটনি, মানে একদলা একদম, দেখো, দ্য শিবা টেম্পল, হুইচ মেড রামেশ্বরম, যেটা রামেশ্বরমকে কি করেছিল, সো ফেমাস, এতটা জনপ্রিয় তুলেছিল, টু দ্য পিলগ্রিমস, পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, তীর্থযাত্রীদের কাছে এতটা জনপ্রিয় করেছিল, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম মাই হাউস, মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি, আমাদের এলাকাটি, ওয়াজ প্রিডমিনেন্টলি মানে প্রধানত কি ছিল, মুসলিমস, মানে মানে মুসলিম জনবসতির বসবাস ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল। লিভিং, কিভাবে বসবাস করছিল, অ্যামিকেবেলি মানে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, মানে বন্ধুত্বপূর্ণভাবে, উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তার মুসলিম প্রতিবেশীদের সাথে, মানে একটা রিলিজিয়াস হারমোনির কথা বলা হয়েছে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটি বেশ পুরনো মসজিদ ছিল। ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাড়িতে আমার বাবা আমাকে নিয়ে যেতেন, কখন নিয়ে যেতেন না, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য, ওই সান্ধ্যকালীন নামাজ পাঠের কথা বলা হচ্ছে। আই হ্যাড নট দি ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু বলা হচ্ছে, এই জায়গাটা একটু ভালো করে আমাকে মনে রাখতে হবে। বলা হচ্ছে ফেন্টেস্ট মানে একদম বিন্দুমাত্র, মানে একদম বোঝা যাচ্ছে না, একদম অস্পষ্ট জিনিসকে বোঝাচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, আই হ্যাড নট দি ফেন্টেস্ট আইডিয়া অফ দি মিনিং অফ দি অ্যারাবিক প্রেয়ার্স, চ্যান্টের মানে মন্ত্রোচ্চারণের কথা বলা হচ্ছে, মানে আরবি নামাজ পাঠকালীন যে কথাগুলো উচ্চারণ হতো, তার বিন্দুমাত্রও ধারণা তার কাছে থাকতো না, মানে সে বুঝতেই পারতো না তাহলে কি বোঝানো হচ্ছে। বাট আই ওয়াজ কনভিন্সড, কিন্তু আমি এ বিষয়ে নিশ্চিত ছিলাম বা আশ্বস্ত হয়েছিলাম যে সেগুলো উম, ঈশ্বরের কাছে অবধি পৌঁছচ্ছে।
আচ্ছা, তো আমরা এর পরের পার্টটায় যাচ্ছি। আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম বা আশ্বস্ত ছিলাম দ্যাট দে রিচড গড, যে সেগুলো ভগবানের কাছে পৌঁছচ্ছিল। When my father came out of the mosque after the prayer, যখন আমার বাবা মসজিদে নামাজ পাঠের পর প্রার্থনার পর বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন ধর্মের মানুষ উড বি সিটিং আউটসাইড, বাইরে দাঁড়িয়ে ফর হিম, এবং তার জন্য অপেক্ষা করতেন। মেনি, অনেকেই, মানে তাদের মধ্যে অনেকেই, মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই অফার্ড বাউলস, বোলস বলা হচ্ছে, বাউলস বা বোলস বলতে পারি, মানে এক ধরনের বাটি বা পাত্র তুলে ধরতেন, অফ ওয়াটার, মানে বাটিতে ভর্তি একটা জলের পাত্র, সেটা তার দিকে তুলে ধরতেন, টু মাই ফাদার, আমার বাবাকে, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, যেখানে তিনি তার আঙুলের ডগাগুলোকে কি করতেন, ডুবিয়ে দিতেন, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা মন্ত্র বা প্রার্থনা তিনি করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, এগুলো বাড়ি নিয়ে যাওয়া হতো এই জলগুলোকে, ফর ইনভ্যালিডস, মানে শারীরিকভাবে অক্ষম, দুর্বল বা যারা পঙ্গু তাদের জন্য, ইনভ্যালিডস বলতে তাই বলা হচ্ছে। আচ্ছা, আমরা ইনভ্যালিড বলতে অবৈধ বুঝি, এখানে ইনভ্যালিডস বলতে শারীরিকভাবে চ্যালেঞ্জ, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদেরকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তাদেরকে বোঝানো হয়েছে। আই অলসো রিমেম্বার, আমার এটাও মনে করি বা আমি এটাও মনে করতে পারি, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষজন আমাদের আসছেন, দেখা করছেন, পরিদর্শনে আসছেন, সাক্ষাতে আসছেন, টু অফার থ্যাঙ্ক, আমাদের ধন্যবাদ জানাতে, আফটার বিইং কিওর্ড, কিওর্ড মানে আরোগ্য লাভ করা, মানে রোগ যখন সেরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কিওর্ড। ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর, মানে রোগ হওয়ার আগে তার যদি প্রতিরোধ আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে রোগটাই কোনোদিন হবে না। ওই জন্য বলে প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। এরপরে ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সবসময় হাসতেন, অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে জিজ্ঞাসা করতেন, টু থ্যাংক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য, দ্য মার্সিফুল, যিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম করুণাময়, সহজেই মানুষকে ক্ষমা করেন। দ্য হাই প্রিস্ট আর রামেশ্বরম টেম্পল, তাহলে রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, হাই প্রিস্ট মানে প্রধান পুরোহিত, পাকসি লক্ষ্মণা শাস্ত্রী, যার নাম ছিল পাকসি লক্ষ্মণা শাস্ত্রী, খুব ইম্পর্টেন্ট নামটা, নামটা এবং স্পেলিংটা মনে রাখতেই হবে। দেখো, দুজন ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু তাদের মধ্যে কত বন্ধুত্ব। আজকের দিনে আমরা বিভিন্ন জায়গায় অনেক অপ্রীতিকর ঘটনা দেখি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর দুই ধর্মের মানুষ। আসলে এটাই তো আমাদের চিরন্তন ধর্ম, এটাই আমাদের চিরন্তন সংস্কৃতি, প্রতিটা ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম চালন করবে, ধর্ম পালন করবে, এটাই ভারতবর্ষের সুন্দর ভাবনা। বিবিধের মাঝে মহামিলনের কথা কিন্তু বলা হচ্ছে, নানা জাতি নানা ভাষা নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, ঠিক আছে, ইউনিটি ইন ডাইভার্সিটির কথা কিন্তু বলা হচ্ছে। এরপরে দেখো, যে জায়গাটা আমরা পড়ছিলাম, আচ্ছা, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, যিনি আমার বাবার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ, ভিভিড মানে ভেরি ক্লিয়ার বলা আছে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড, ক্লিয়ার, ভিভিড মানে ক্লিয়ার বলা আছে, খুব স্পষ্ট যে স্মৃতিগুলো ছিল, আমার অতীতকালের যে স্মৃতি ছিল, তার মধ্যে একটা কি, ইজ অফ দ্য টু মেন, সেই দুই ব্যক্তির কথা বলা হচ্ছে, দুটো মানুষ, দুটো ভিন্ন ধর্মের মানুষ, দেখো, টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের প্রথাগত বা ঐতিহ্যবাহী পোশাক, অ্যাটায়ার মানে পোশাকে পড়ছে, ডিসকাসিং, কি নিয়ে আলোচনা করছেন, স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা চলছে, ওল্ড এনাফ, যখন বেশ বড় হয়ে টু আস্ক কোশ্চিনস, প্রশ্ন জিজ্ঞাসা করবার মতো, আই আস্কড, আমি জিজ্ঞাসা করে
করে তোলে? কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তাহলে মানুষের মধ্যে আধ্যাত্মিক মেলবন্ধন ঘটায়, আত্মিক একটা মেলবন্ধন ঘটায়। দেখো, মধ্যে একটা আত্মিক মেলবন্ধন ঘটায়, আত্মার যে মেলবন্ধন তাকে বলা হচ্ছে আত্মিক মেলবন্ধন। কমিউনিয়ন মানে হচ্ছে মেলবন্ধন। আচ্ছা, হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বলেছিলেন, ইউ ট্রানজেন্ট। আচ্ছা, ট্রানজেন্ট মানে সারপাস করে যাও, অতিক্রম করে যাও। তুমি কোথায় অতিক্রম করে যাও? তোমার বডি, ইয়োর বডি, মানে শরীরের লিমিটেশনকে অতিক্রম করে যাচ্ছ। অ্যান্ড বিকেম এ পার্ট অফ দি কসমস। কসমস কথাটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দূরে সরে যাচ্ছে, এই পৃথিবীর হুইচ নোজ নো বাউন্ড, যেখানে কোনো কিছুর বাধা নেই, নোজ নো ডিভিশন। নয়, বাধা কিন্তু সবাই মানুষ হিসেবে এই পৃথিবীতে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। কিসের বিভাজন নেই না, নিয়ে ফিরে যেতে ধর্ম হচ্ছে, জানি না। আচ্ছা, আচ্ছা, রিচুয়াল কাজ টু সবকিছুর একটা অভিজ্ঞতা, বাস্তবসম্মত ব্যাপার। ঠিক আছে, মাটির মানুষরা যেমন হয় না, খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় বুঝে, সেরকম বলা হচ্ছে খুব সহজ সরল প্রাঞ্জল এবং বাস্তবসম্মত তামিল ভাষায় সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে পারত। হি ওয়ান্স টোল্ড মি, তিনি এক সময় আমায় বলেছিলেন, ইন ইজ ওন, তার নিজের সময়, ইন ইজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট, এটা মানুষ ইজ এ, মানুষ করতেছে, হ্যাঁ, অফ দি মাইন্ড। কি বলা হচ্ছে যে মানুষ দারুণ, ভাবে প্রকাশ করছে। তারপরে আচ্ছা, ডিভাইন মানে একটা ঐশ্বরিক শক্তি, সেটাকে বলা হচ্ছে। তো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে প্রতিকূলতাকে আমরা ভয় পাচ্ছি কেন? প্রতিকূলতা থেকে ভীত হওয়ার কি আছে? সাফারিংস প্রবলেম, তার সাথে সাথে হচ্ছে সাফারিংস মানে ওই দুঃখ যন্ত্রণায় ভোগা, এটাকে বলা যায় প্রবলেম, সমস্যা। তাহলে এগুলো নিয়ে আমরা ভীত কেন? হোয়েন ট্রাভেল কামস, যখন সমস্যা আসে বা বিপদ আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। তোমরা কি বোঝার চেষ্টা করবে? না, তোমরা বোঝার চেষ্টা করবে যে এইটার প্রাসঙ্গিকতা কি, মানে কি কারণে আমাদের জীবনে সমস্যাটা আসলো, বা সেই সময়ে বহু মানুষকে আমরা চিনতে পারি। তাহলে খারাপ সময় না আসলে আমরা সিচুয়েশনের গুরুত্বটা বুঝতে পারি না, আর নেক্সট টাইম কিন্তু সেটাকে তখন এড়িয়ে যেতে পারো। দারুণ কথা। when troubles comes, যখন বিপদ আসছে, সমস্যা আসছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস,
তোমার যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এইগুলোর প্রাসঙ্গিকতাটা কি, কেন এগুলো তৈরি হয়েছে। এরপর এই লাইনটা ভেরি 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 ইম্পর্টেন্ট এবং আমার অত্যন্ত প্রিয় লাইন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, তাহলে প্রতিকূলতা সবসময় কি উপস্থাপন করে, অপরচুনিটিস। তাহলে প্রতিকূলতা সবসময় আমাদের সামনে সুযোগ খুঁজে দেয়, কিসের জন্য, ফর ইন্ট্রোস্পেকশন, যাতে করে আমরা আত্মবিশ্লেষণ করি, আত্মসমীক্ষা করি, খুব দরকার, নিজেদেরকে চেনা দরকার, কেন কোন বিষয়ে ভুল হলো, কেন এই ব্যর্থতা আমরা হলো, এই যে নিজেকে খোঁজার চেষ্টা করা, নিজেকে জানার চেষ্টা করা, আমার ভেতরে যে ভুল বিষয়গুলো ঘটে গেল তা থেকে সঠিক সমাধান খুঁজে বার করা, এটা কেন বুঝতে হবে, কেন হলো, ঠিক আছে, কেন, এই কারণ জানতে চাওয়া কিন্তু প্রয়োজন, নাহলে কিন্তু ভুল নিয়ে গোটা জীবনটা অতিবাহিত করতে হবে। Why don't you say this to the people who come to you for your help and advice? আচ্ছা, আপনি বা তুমি তাদেরকে ডোন্ট ইউ সে টু দ্য পিপল, তুমি তাহলে লোকজনদেরকে এই কথাগুলো কেন বলো না, হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং উপদেশের জন্য। খুব 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 একটা জায়গা। আই আস্কড, আমি ছিলেন কিছু কেন বিবেচনা করছেন, কম্প্রিহেন্ড ওয়ার্ডস, যে তার যে সে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বোঝার মতো ক্ষমতা আমার আছে কি না, কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, মানে সেই কথাগুলো বোঝার যে ক্ষমতা, ক্যাপাসিটি বা দক্ষতা আমার আছে কি না। দেন হি অ্যান্সার্ড ইন এ লো অ্যান্ড ডিপ ভয়েস, তারপরে কিভাবে উত্তর দিলেন, ধীরে ধীরে এবং একটা গভীর ভারী কণ্ঠ। হিজ অ্যান্সার এনার্জি, অত্যন্ত আমার মধ্যে অদ্ভুত একটা শক্তি তাড়িত করলো, অ্যান্ড এনথুসিয়াজম, মানে প্রবল উৎসাহ জাগিয়ে দিল। দেখো, হোয়েন এভার হিউম্যান বিংস, এই জায়গাটা কিন্তু দারুণ কথা, মানে এই পার্টগুলো খুব ভালো লাগবে, মানে পড়বার সময় মারাত্মক ভালো লাগবে। দেখো কি বলছে, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই কি হয় না, মানুষজন নিজেকে একা দেখতে পায়, মানে খুঁজে পায় নিজে একা, কেউ নেই, নিজেকে একা মনে করে, একটা ন্যাচারাল রিয়াকশন, মানে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কোনো বন্ধুর সান্নিধ্য খোঁজার চেষ্টা করে, মানুষ খোঁজার চেষ্টা করে, একাকিত্ব ভয়ঙ্কর অসুখ। আচ্ছা, হুয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখন তারা বিপদের মধ্যে থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প, তাহলে তারা কাউকে খোঁজার চেষ্টা করে যারা তাকে সাহায্য করে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, ইম্পাস মানে অচল অবস্থা, একটা ডেডলক, মানে এখান থেকে কোথায় এগোবো আমি সেটা বুঝতে পারছি না, একটা সিচুয়েশনের কিন্তু কথা বলা হয়েছে। লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তাহলে তারা কাকে খোঁজার চেষ্টা করে, কোন একজনকে যারা তাদেরকে এখান থেকে বেরোনোর পথটা দেখিয়ে দেবে। এভরি রিকারেন্ট, যা রিকারেন্ট মানে কোনো জিনিস যখন বারবার ঘটে, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ মানে রাগ, ক্ষোভ, দুঃখ, লঙ্গিং তীব্র আকাঙ্ক্ষা, ডিজায়ার কামনা, কি খুঁজে পায়, ফাইন সিটস খুঁজে পায় ইটস ওন স্পেশাল হেল্পার, এর বিশেষ সাহায্যকারীকে, মানে কেউ না কেউ কাউকে না কাউকে পাবে, ঠিক আছে, কোনোভাবে সাহায্যের জন্য। ফর দ্য পিপল হু, ফর দ্য পিপল হু কাম, আচ্ছা কেটে গেছে না, একটু একটু, হ্যাঁ, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, তাহলে যে সমস্ত মানুষরা আমার কাছে বিপদগ্রস্ত হয়ে আছে বা অসহায় হয়ে আছে, আই অ্যাম টু গো বিটুইন, তাহলে আমি কি করি, আছে গো বিটুইন কথার অর্থ হচ্ছে মিডিয়েটার হিসেবে কাজ করা, একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা, ইন দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টায়, টু প্রফিসিয়েট রেখেছে, সেই শক্তিগুলোকে আমরা কিসের দ্বারা, না প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আচ্ছা, প্রেয়ার মানে প্রার্থনা, আর অফারিংস মানে নৈবেদ্য, মানে জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে প্রার্থনা করে বলে দিলাম। দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ, এটা সঠিক কিন্তু
পন্থা নয়। অ্যান্ড শুড নট বি ফল শুড নেভার বি ফলোড, এবং কখনোই অনুসরণ করা উচিত নয়। এর বাদ দেখো ভয়ঙ্কর একটা লাইন, যে লাইনটা বোঝার ক্ষেত্রে একটু টেকনিক্যাল সমস্যা তৈরি হতে পারে। দেখো কি বলা হচ্ছে, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। তাহলে তাহলে একজনকে বুঝতে হবে পার্থক্য, কিসের জন্য পার্থক্য বুঝতে হবে, বিটুইন মানে টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ। দেখো তাহলে কি বলা হচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে আমরা যখন ভাগ্যকে মেনে নিচ্ছি, ভয় পাচ্ছি, তাহলে ভয়ের যে ভয় ভীতি প্রদর্শনের যে দৃষ্টি, যেটা দেখে আমরা কি করছি না, আমরা ভাগ্যটাকে মেনে নিচ্ছি। আবার অন্যদিকে কি বলা হচ্ছে, যে আমাদের নিজেদের ভিতরে অবস্থিত এক শত্রু শত্রু রয়েছে মনের মধ্যে, যা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? সেইটাকে খুঁজে পাওয়ার চেষ্টা কিন্তু বলছে। এই দুইয়ের মধ্যে পার্থক্যকে আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে, বুঝতে হবে, তবে কিন্তু আমরা পাবো। এগোতে দিচ্ছে না, এই দুটোর মধ্যে ফারাক আমাদেরকে বুঝতে হবে। তারপরে আই রিমেম্বার স্টার্টিং হিজ, আমার বাবার মাধ্যমে, আফটার দ্য নামাজ মাঠের হি ইউজড টু ওয়াক ডাউন টু দ্য স্মল কোকোনাট গ্রুপ। তিনি চলে যেতেন আমাদের ছোট্ট ওই, বা উই ওন, আমাদের মালিক ছিল, অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের বাড়ি থেকে দূরত্ব কি ছিল, 4 মাইলের দূরত্ব। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট, তিনি কিনে আনতেন মানে 1 ডজন নারকেল নিয়ে আসছেন, টাইড টুগেদার থ্রোন ওভার আর শোল্ডার। দেখো তাহলে সেগুলো কোথায় তিনি ঝুলিয়ে রাখতেন, মানে সেগুলো একসাথে বেঁধে প্রায় 1 ডজন নারকেলকে তিনি কাঁধের উপর ঝুলিয়ে নিয়ে আসতেন, দেখো বেঁধে রাখতেন কাঁধের উপর। অ্যান্ড অনলি দেন, এবং ঠিক তার পরে উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার সকালের যে প্রাতরাশের কথা বলা হচ্ছে, প্রাতরাশটা তিনি করতেন। দিস রিমেন্ড হিজ রুটিন, এটাই তার অবশিষ্ট জীবনে যার মানে দিনলিপি ছিল। রিমেন্ড মানে অবশিষ্ট, মানে শেষ জীবনে এটাই তিনি পালন করেছিলেন। তাহলে দিনলিপি ছিল ইভেন হোয়েন হি ওয়াজ ইন ইজ লেট সিক্সটি, যখন তিনি তার, এমনকি যখন তিনি তার 60 বছর বয়সের শেষের দিকে ছিলেন। তারপরে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাই টু, চেষ্টা করছে, ইম্যাকুলেট, এমুলেট মানে হচ্ছে একদম অনুকরণ করা হচ্ছে, হুবহু কপি করা হচ্ছে, ট্রাই, কাজ শেষ হয়ে গেছে, চার্জ দিয়ে দিতে দিচ্ছি। ইন ইন মাই ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাহলে আমার বিজ্ঞান ও প্রযুক্তির জীবনে আমি আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করছি, হুবহু নকল করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডাভোর্ড, মানে আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বোঝার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্য, রিভিল টু মি, যেটা আমার কাছে প্রকাশিত হয়েছে, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং এই বিষয়ে আমি দেয়ার এক্সিস্ট, একটা অস্তিত্ব রয়েছে, কার অস্তিত্ব রয়েছে বা কার অস্তিত্ব বর্তমান রয়েছে, ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক শক্তি, দ্যাট ক্যান লিফট, যেটা তুলে ধরতে পারে, ওয়ান ফ্রম কনফিউশন, একজনকে কি দিয়ে তুলে ধরতে পারে না, বিভ্রান্তি, একজনকে বিভ্রান্তি থেকে দূরে মানে তুলে তুলে ধরতে পারতে। আচ্ছা মিজারি মানে বলা হচ্ছে মানুষের জীবনের কষ্ট, দুঃখ, ঠিক আছে। আচ্ছা দুর্দশার কথা বলতে পারি আমরা। আচ্ছা মেলানকলি মানেও কিন্তু শোক বা বিষাদ, ফেলিওর মানে ব্যর্থতা, অ্যান্ড গাইড ওয়ান ওনস ট্রু প্লেস, এবং একজনকে তার জীবনের প্রকৃত জায়গায় তুলে ধরতে পারে, এইগুলো থেকে সরিয়ে দিতে পারে। খুব দারুণ কথা বলা হয়েছে। দেখো অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স মানে নিজেকে ছিন্ন করতে পারে কি থেকে, যদি যদি একটা মানুষ, ঠিক আছে,
একটা হিউম্যান বিং নিজেকে কি থেকে ছিন্ন করতে পারে না ফ্রম হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, মানে তার যে শারীরিক আর এই যে আবেগগত বিষয় রয়েছে, এই দুইয়ের বন্ধন, শারীরিক ও আবেগগত বিষয়, এই দুইয়ের যে বন্ধন, এই বন্ধন থেকে যদি ক্রমশ নিজেকে এলিয়েনিয়েট করতে পারে, যদি নিজেকে বিচ্ছিন্ন করতে পারে, যদি নিজেকে সরিয়ে নিতে পারে, তাহলে কি হবে? হি ইজ অন দ্য রোড, সে কোন পথে এগোতে পারবে? রোড টু ফ্রিডম, স্বাধীনতা, হ্যাপিনেস মানে সুখী বা খুশি, অ্যান্ড পিস মানে শান্তি। তাহলে স্বাধীনতা, সুখ, শান্তির, প্রশান্তির পথে তিনি সঠিকভাবে পৌঁছতে পারবেন। তাহলে এটাই ছিল আমাদের টেক্সট স্ট্রং রুটস। এই জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছিল বলছিল, সেই জন্য এই জায়গাটা দিয়ে দিলাম। আশা করছি এরপরে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে খুব তেমন জটিল বিষয়টা নেই, প্রথমের দিকে সহজ হচ্ছে। ঠিক এই যে কনসেপ্টগুলো আছে, কনসেপ্টগুলো বলে দিলাম। এরপরে যদি মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, তাহলে নেক্সট ক্লাসে আমাকে বলবে, সেই পয়েন্টসগুলো শুধু ডিসকাশন করে দেবো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।